এই যে সেপারেটিং দ্য কম্পোনেন্টস অফ এ মিক্সচার, আমরা জানি যে মিক্সচার বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে, কিন্তু এই মিক্সচারের মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে বা যেই কনস্টিটিউয়েন্ট গুলো থাকে এইগুলোকে আমরা কিভাবে আলাদা করতে পারি, and that is called the separation of components of a mixture. Now we have learned that most of the natural substances are not chemically pure. আমরা এটা দেখতে পেয়েছি যে আমাদের চারদিকে যতগুলো জিনিস রয়েছে বা যত ধরনের সাবস্টেন্স রয়েছে সবগুলো কিন্তু কেমিক্যালি পিওর না। তার মানে কি এটার মধ্যে অনেক ধরনের মিক্সচার রয়েছে, বিভিন্ন টাইপের কম্পোনেন্টস গুলো একসঙ্গে ওরা মিক্সচার তৈরি করছে, রাইট? সো different methods of separation are used to get individual components from a mixture. তাহলে এই যে মিক্সচার গুলো আছে ওদের মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে ওদেরকে যদি আমাদের কি করতে লাগে, যদি সেপারেট করতে লাগে, তাহলে আমরা কি করতে পারি, ওদেরকে আমরা ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করে, ঠিক আছে, ডিফারেন্ট মেথড আমরা অ্যাপ্লাই করে ওদেরকে আমরা সেপারেট করতে পারি টু দেয়ার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস। ঠিক আছে, তোমরা এই ইয়েটা দেখতে পাচ্ছ তো, বুকটা দেখতে পাচ্ছ তো তোমাদের স্ক্রিনে, বুকটা দেখতে পাচ্ছ? জয়, সুদীপ্তা, can you see the book? হ্যালো, ইয়েস অর নো, একটু জোরে বলো। ওকে ওকে, জয়, অরুণাভ, বর্ণশ্রী? Yes, sir. ওকে, বর্ণশ্রী দেখতে পাচ্ছিস বইটা? Yes, sir. Okay, fine, fine. Now separation makes it possible to study and use the individual components of a mixture. যদি আমরা সেপারেট করি, ধরো কোনো একটা কম্পোনেন্টস আছে বা কোনো একটা সাবস্টেন্স আছে বা কোনো একটা মিক্সচার আছে, মিক্সচারের কম্পোনেন্ট গুলোকে যদি আমরা আস্তে আস্তে করে সেপারেট করতে পারি, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আমরা আমাদের স্টাডি করতে পারবো যে একটা পার্টিকুলার মিক্সচার কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছে, how this mixture has been made with the help of these individual components. তো আমরা কি জানলাম যে আমাদের চারদিকে যে ধরনের সাবস্টেন্স গুলো রয়েছে, ন্যাচারাল সাবস্টেন্স, সবগুলো কেমিক্যালি পিওর না, আর এগুলোর মধ্যে বিভিন্ন টাইপের সাবস্টেন্স রয়েছে বা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস রয়েছে, আর এগুলিকে আমাদের সেপারেট করতে গেলে, টু সেপারেট অল দিস কম্পোনেন্টস, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস, উই হ্যাভ টু অ্যাডপ্ট ফর ডিফারেন্ট সেপারেশন মেথড, বিকজ সেপারেশন আমাদের হেল্প করবে যাতে কিনা ওই পার্টিকুলার মিক্সচারটার মধ্যে যে যে কম্পোনেন্টস গুলো আছে এগুলি ইন্ডিভিজুয়াল ভাবে যদি আলাদা হয়ে যায় তাহলে ওদের সম্পর্কে আমরা স্টাডি করতে পারবো। Now heterogeneous mixtures can be separated into their respective constituents by simple physical methods like hand picking, sieving, তারপরে হচ্ছে ফিল্ট্রেশন, that we use in our day to day life. এখানে দেখো, এখানে আমাদের কয়েকটা জিনিস বলেছে হেটারোজিনিয়াস মিক্সচার। আমরা একদম খুব সিম্পল করে বলছি, যেমন ধরো তোমাকে চাল আর ডাল, কি বলেছি, রাইস আর হচ্ছে ডাল, এই দুটোকে আমি মিক্স আপ করে দিলাম। তো চাল আর ডাল যদি তোমাকে মিক্স আপ করে দিই তাহলে তুমি এখান থেকে কি করতে পারবে, তুমি চাল আর ডালকে সেপারেট করতে পারবে। এটা কি প্রসেস? এটা প্রসেসটা হবে হ্যান্ড পিকিং। হ্যান্ড পিকিং মানে কি, আমি হাত দিয়ে একটা একটা করে, আমি তো চালগুলো ছোট থাকে আর ডালগুলো একটু বড় থাকে, রাইট? চালগুলো ছোট থাকে আর ডালগুলো একটু বড় থাকে, ডালের সাইজটা। তো যেটার সাইজটা বড় সেটাকে আমি আলাদা করে, এটাকে হ্যান্ড পিকিং বলে, মানে আমি হাত দিয়ে ডালগুলোকে সরাতে পারবো, আলাদা করতে পারবো। তারপরে চালনি আছে আমাদের, সিভিং যেটাকে বলি, চালনি। আমরা চালনি দিয়ে বড় যে দানাগুলো আছে বড় দানাগুলোকে আলাদা থাকবে, আর ছোট দানাগুলো কি চালনি দিয়ে বা সিভার দিয়ে এটা পড়ে যাবে। প্লাস ফিল্ট্রেশন দিয়ে আমরা ওদেরকে আলাদা করতে পারি, বাট প্রোভাইডেড যে মিক্সচারটা নেব, that mixture must be a heterogeneous mixture. Sometimes special techniques have to be used for the separation of the components of a mixture. কখনো কখনো এই মিক্সচার গুলো থেকে ওদের কম্পোনেন্টস গুলোকে আলাদা করার জন্য আমাদের বিভিন্ন টাইপের স্পেশাল টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হতে পারে। সো আমরা জানলাম যে কোন কোন টেকনিকে আমরা কোন একটা মিক্সচারের যে কম্পোনেন্টস গুলো, বেসিক কম্পোনেন্টস গুলো আছে ওদেরকে আমরা সেপারেট করতে পারি। এবার এখানে আমাদের কতগুলো এক্সপেরিমেন্ট করতে লাগবে, ঠিক আছে? এজন্য আজকের ক্লাসটার নাম আমি দিয়েছি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট গুলো খুব ইজি, বাট ইউ ক্যান পারফর্ম অল দিস এক্সপেরিমেন্ট ইন প্রেজেন্স অফ ইউর গার্ডিয়ান অর ইন প্রেজেন্স অফ এ টিচার। তোমরা এক্সপেরিমেন্ট গুলো করতে পারো, কিন্তু যদি গার্ডিয়ান তোমাদের সামনে থাকে বা কোনো টিচার যদি তোমাদের এখানে অ্যাসিস্ট করে তাহলে তোমরা এই এক্সপেরিমেন্ট গুলো করতে পারবে। সো এতটুকু অব্দি ক্লিয়ার সবার? ইউ ক্যান শো মি দ্য থামস আপ। এতটুকু অব্দি কোনো কনফিউশন আছে যতটুকু বুঝালাম? ওকে, বর্ণশ্রী, অরুণাভ, ওকে, সুদীপ্তা,
Yes, ফাইন sir. জয়, স্নিগ্ধা, ফাইন। আমাদের নেক্সট জিনিস, আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে লাগবে। এখানে কি বলেছে দেখো, হাউ ক্যান ইউ অবটেইন কালার্ড কম্পোনেন্ট ফ্রম ব্লু অর ব্ল্যাক ইঙ্ক। আমরা জেল পেনের মধ্যে আমরা জেল পেন ইউজ করি, তো জেল পেন বিভিন্ন টাইপের কালার হতে পারে, সেটা রেড হতে পারে, সেটা গ্রিন হতে পারে, সেটা ব্ল্যাক হতে পারে, সেটা ব্লু হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের কথা হলো, এই যে ইঙ্কটা, সেটা ব্ল্যাক হোক বা সেটা ব্লুই হোক, যেই কালারেরই হোক, সেটাকে বলছি আমরা একটা ডাই। ডাই মানে কি, এটা কালার। তো অ্যাকচুয়ালি আমরা যখন লিখছি, তখন আমরা আইদার ব্ল্যাক লিখছি, না হলে ব্লু, না হলে গ্রিন, না হলে রেড, যে কোনো কালার দিয়ে আমরা লিখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ব্যাপারটা হচ্ছে এখানে ওদের মধ্যে বিভিন্ন টাইপের কালার কম্পোনেন্ট থাকতে পারে। শুধু যে ব্ল্যাকের মধ্যে যে শুধু ব্ল্যাক থাকবে তা না, অন্য কোনো কালারও থাকতে পারে। ব্লুর মধ্যে যে শুধুমাত্র ব্লু থাকবে তা না, অন্য কোনো কালারও থাকতে পারে। সো রিগার্ডিং দ্যাট, we need to separate all these components. কালার্ড কম্পোনেন্ট গুলোকে ওই পার্টিকুলার ইঙ্কটা থেকে, সেটা ব্ল্যাক হোক বা ব্লু হোক, সেটাকে আমরা সেপারেট করতে লাগবে। নাও হাউ টু সেপারেট অল দিস, কি বলেছে দেখো, ফিল হাফ এ বিকার উইথ ওয়াটার। তোমাকে একটা বিকার নিতে লাগবে, এটার হাফ তোমাকে জল দিয়ে ভর্তি করতে লাগবে। দেখো ভালো করে এখানে, এই যে ফিল হাফ এ বিকার উইথ ওয়াটার, একটা বিকারের অর্ধেকটাকে তোমাকে জল দিয়ে ভর্তি করতে লাগবে। পুট এ ওয়াচ গ্লাস অন দ্য মাউথ অফ দ্য বিকার, এটার উপরে একটা ওয়াচ গ্লাস রাখো। পুট ফিউ ড্রপস অফ ইঙ্ক অন দ্য ওয়াচ গ্লাস, ওয়াচ গ্লাসের মধ্যে কয়েক ড্রপ ইঙ্ক দাও। নাও স্টার্ট হিটিং দ্য বিকার, এবার ডাইরেক্টলি তুমি এটাকে হিট করো। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, তুমি ওয়াচ গ্লাসটা ডাইরেক্টলি এটার উপর বসালে না কেন? ইয়েস, অফকোর্স, দ্যাট ইজ এ ভেরি গুড কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি ওয়াচ গ্লাসটার মধ্যে ইঙ্কটাকে নিয়ে ডাইরেক্টলি যদি এখানে এটাকে হিট করি, তাহলে কালিটা শুকিয়ে যাবে, তাহলে ইঙ্কটা কি হবে, এটা শুকিয়ে যাবে। সো এজন্য আমরা এটাকে এই প্রসেস অ্যাপ্লাই করেছি। তো এখানে কি হবে, যখন আমি হিট করছি এই বিকারের জলটাকে, বিকারের জলটা আগে হিটেড হবে, হিটেড হওয়ার পরে ওই হিটটা ওয়াচ গ্লাসে লাগবে, ওই হিটটা লাগার পরে দেখা যাবে কি, কালার্ড কম্পোনেন্টস গুলো সেপারেট হয়ে গেছে। Now start heating the beaker. We do not want to heat the ink directly. You will see that evaporation is taking place from the watch glass. এইবার আস্তে আস্তে করে যখন এটা হিটেড হতে থাকবে ওয়াচ গ্লাসটা, তখন তার মধ্যে ইভাপোরেশন দেখা যাবে। আস্তে আস্তে করে যে ওয়াটার কম্পোনেন্টস গুলো আছে ইঙ্কের মধ্যে, এগুলো আস্তে আস্তে ইভাপোরেট হবে, উপর দিকে উঠে যাবে। Continue heating as the evaporation goes on and stop heating when you do not see any further change on the watch glass. বলেছে ততক্ষণ অবধি এটাকে হিট করতে, যতক্ষণ না অবধি কি করছে, ইভাপোরেশন চলছে। যখন ইভাপোরেশন বন্ধ হয়ে যাবে, তখন তুমি স্টপ করতে পারো। অবজার্ভ কেয়ারফুলি এন্ড রেকর্ড ইউর অবজারভেশন। এবার বলেছে তুমি এটা ভালো করে দেখো, আর তুমি যা দেখলে সেটা তুমি রেকর্ড করে রাখো। নাও হোয়াট ইউ হ্যাভ সিন, what do you think has got evaporated from the watch glass? That is the water component. প্রথম যে কোশ্চেনটা বলেছে যে তোমার কাছে কি মনে হয় যে কি ইভাপোরেশন হয়েছে? The answer is the water component of the ink has been evaporated. Is there a residue on the watch glass? Watch glass এ কি কোনো রেসিডিউ থাকবে? The answer is yes. এটার মধ্যে রেসিডিউ থাকবে। Yes, এটার মধ্যে রেসিডিউ থাকবে, মানে কিছু এক্সট্রা জিনিস পড়ে থাকবে। What is your temperature? Is ink a single substance or it's a mixture? তো আলটিমেটলি আমরা যেটা পাবো, দেখো এখানে লেখা আছে we find that ink is a mixture of a dye in water. তার মানে কি, ওয়াটারের মধ্যে আমরা বিভিন্ন টাইপের কম্পোনেন্ট মিক্স আপ করে এটা কি করেছি, আমরা একটা ইঙ্ক বানিয়েছি। কি বলেছি, ওয়াটারের মধ্যে আমরা বিভিন্ন টাইপের কম্পোনেন্টস কে মিক্স আপ করে আমরা, বা বিভিন্ন টাইপের ডাইকে মিক্স আপ করে আমরা ইঙ্ক বানিয়েছি। Thus we can separate the volatile component, that is the solvent, from its non-volatile solute by the method of evaporation. তাহলে যেটা volatile মানে কোনটা, that is the ink or the dye. Non-volatile কোনটা, that is the water. তো অটোমেটিক্যালি আমি কি করতে পারি, যেটা volatile সেটাকে আমি non-volatile থেকে ইজিলি আমি সেপারেট করতে পারবো। তাহলে এখানে সলভেন্ট কোনটা, সলভেন্ট হচ্ছে এখানে আলটিমেটলি ওয়াটার। আমরা জানি কি, ওয়াটার ইজ দ্য ইউনিভার্সাল সলভেন্ট।
তাহলে সলভেন্টটা হচ্ছে এখানে ওয়াটার, ওয়াটারের মধ্যে আমি ডাইগুলোকে মিক্স আপ করেছিলাম, তারপরে আমি ইঙ্কটা তৈরি করেছিলাম। তাহলে ওয়াটারটা ইভাপোরেশনে আলাদা হয়ে গেছে, আর যেটা থেকে গেছে সেটা হচ্ছে ডাই, দ্যাট ইজ দ্য ইঙ্কের মধ্যে যে বেসিক কালারটা, সেই বেসিক কালারটাকে আমরা আলাদা করতে পেরেছি। সো হোয়াট ইজ দ্য মেথড কল? এই মেথডটাকে আমি কি বলবো? দ্য মেথড ইজ কল ইভাপোরেশন। সো ইভাপোরেশন মেথডে আমরা যে কোনো মিক্সচার থেকে ওদের যে সলভেন্ট আর সলিড যে কম্পোনেন্ট গুলো আছে ওদেরকে আমরা সেপারেট করতে পারি। সুমিত, ওকে। তো আমরা দেখলাম যে কিভাবে ইভাপোরেশন দিয়ে আমরা সেপারেট করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ ওকে, হাউ ক্যান উই সেপারেট ক্রিম ফ্রম মিল্ক? আমরা মিল্ক থেকে ক্রিমটাকে কিভাবে আলাদা করতে পারি? আমরা জানি মিল্কের মধ্যে ক্রিম আছে, ওই ক্রিমটাকে আমরা কিভাবে সেপারেট করতে পারবো? Nowadays we get full cream, toned and double toned varieties of milk packed in polypacks or tetra packs in the market. আমরা আমুল কোম্পানির অনেকগুলো আমরা প্যাকড দুধ আমরা অ্যাভেলেবল পাই মার্কেটের মধ্যে। These varieties of milk contain different amounts of fat. আর মিল্কের মধ্যে একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে গিয়ে ফ্যাট। ফ্যাট থাকে, কিছুটা প্রোটিন থাকে, কিছুটা আয়রন থাকে, ভিটামিন ডি থাকে, ঠিক আছে? তো আমাদের বেসিক কাজ হচ্ছে গিয়ে ওই মিল্ক থেকে ফ্যাটটাকে আলাদা করা, যেটাকে বলি আমরা মাখন, ঠিক আছে? যেটাকে বলি আমরা মাখন বা বাটার, ওইটাকে আলাদা করা। কিভাবে আমরা এটাকে করতে পারি? টেক সাম ফুল ক্রিম মিল্ক ইন এ টেস্ট টিউব। একটা টেস্ট টিউব নাও, টেস্ট টিউব নিয়ে এটার মধ্যে এটাকে মিল্ক দিয়ে ভর্তি করো। এই টোন মিল্ক নিতে পারি আমরা, বা কাউ মিল্কও নিতে পারি, বাট কাউ মিল্কের মধ্যে ফ্যাটের পরিমাণটা একটু কম থাকে। বা টোন মিল্কের মধ্যে বা ডাবল টোন ভ্যারাইটিস অফ মিল্কের মধ্যে বা যেটা পলিপ্যাক্স বা টেট্রাপ্যাক্স এর মধ্যে আমরা একটু বেশি পরিমাণে ফ্যাট পেতে পারি। সেন্ট্রিফিউজ ইট বাই ইউজিং এ সেন্ট্রিফিউজিং মেশিন ফর 2 মিনিটস। এখন সেন্ট্রিফিউজ মেশিনটা কি রকম হয় চলো আমরা একটু দেখে নেই। এখানে বলে দিয়েছে if a centrifuging machine is not available in the school, you can do this activity at home by using a milk churner used in the kitchen. আচ্ছা, মিল্ক চার্নারটা একটু দেখে নিচ্ছি আমরা কি রকম হয়, দেখে নাও। সেন্ট্রিফিউজ পাবে না, মিল্ক চার্নার দিয়ে করতে লাগবে। চলো আমরা একটু দেখে নিচ্ছি। এটাকে বলি আমরা মিল্ক চার্নার। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা একটা মেশিন, এটাকে চালিয়ে দিলে এটা কি করে, এটা ঘুরতে থাকে, কন্টিনিউ ঘুরতে থাকে, এটা রোটেট হতে থাকে, এটাকে বলি আমরা মিল্ক চার্নার। এই মিল্ক চার্নার দিয়ে কি হয় আমরা চার্নিং করতে পারি। বা ইভেন
এরকমও আছে, এটার মধ্যে তুমি মিল্ক দিলে। সিম্পল কথা হচ্ছে আমরা যে এই মিক্সচার মেশিন যেটা ইউজ করি ঘরের মধ্যে, এটা ইটস এ ওয়ান কাইন্ড অফ চার্নার, কারণ এটা এত স্পিডে রোটেট করে, এরকম করে রোটেট করে। তো এরকম ভাবে তোমরা এটাকে রোটেট করাতে পারো। মিল্ক চার্নিং করলে কি হয়, এটার মধ্যে থেকে যে ফ্যাট কম্পোনেন্টসটা আছে এটা অটোমেটিক্যালি এটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, মিল্ক চার্নিং মেশিন সেপারেটিং ফ্যাট, ফ্যাট না লিখে আমি ক্রিম লিখছি, দেখো। এখানে ভ্যালু চলে এসেছে সব। বিভিন্ন টাইপের চার্নার পাওয়া যায়, এই যে বিভিন্ন টাইপের চার্নার পাওয়া যায় মার্কেটের মধ্যে। তো আমরা কি করতে পারি, উই ক্যান ইউজ দ্য চার্নিং মেশিন। ইফ ইউ হ্যাভ এ মিল্ক dairy nearby, visit it and ask how they separate cream from milk or how they make cheese or paneer from milk. যদি তোমার কাছাকাছি কোনো ডায়েরি থাকে, দুধের ডায়েরি থাকে, ঠিক আছে, আমাদের এখানে ইন্দ্রনগরে একটা দুধের ডায়েরি আছে, তো বলেছে যে ওদের কাছে যাও, ওদেরকে একটু জিজ্ঞেস করো যে কিভাবে আমরা ক্রিমটাকে আলাদা করতে পারি মিল্কের থেকে, অথবা মিল্ক থেকে ওরা কিভাবে চিজ বা পনির বানায়। Now, what do you observe on churning the milk? Explain how the separation of cream from milk takes place. আচ্ছা, এইবার আমরা যেই ব্যাপারটা বলছি এটাকে বলছি আমরা, দ্যাট ইজ কল্ড সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশনে কি হবে, যখন সেন্ট্রিফিউগেশন করব, যখন এটাকে চার্নিং করব মিল্কটাকে, তখন দেখা যাবে কি চার্নারের যেই মাঝখানের যেই রডটা আছে, কি বলেছি, চার্নারের মাঝখানে যে রডটা আছে ওই রডটার মধ্যে অটোমেটিক্যালি, চার্নারের মাঝখানে যে রডটা রয়েছে ওটার মধ্যে অটোমেটিক্যালি ক্রিম গুলো লেগে যাবে। যখন 10 মিনিট 15 মিনিট যখন এটাকে চার্নিং করব, তখন অটোমেটিক্যালি ওইটার রডটার গায়ের মধ্যে, রডটার সারফেসের মধ্যে ক্রিমটা লেগে যাবে। তখন এরকম ভাবে আরো কিছুক্ষণ আমরা তারপর এটাকে কি করব, ক্রিমটাকে সেপারেট করব, আবার চার্নিং করব, আবার যখন ক্রিম হবে তখন আবার সেপারেট করব। একটা টাইম পরে দেখা যাবে কি দুধের মধ্যে আর কোনো কি নেই, আর কোনো ক্রিম নেই। তার মানে কি, যতটুকু ক্রিম ছিল প্রত্যেক মানে একদম পুরো ফুল অ্যামাউন্ট ক্রিমটাকে আমরা অলরেডি সেন্ট্রিফিউজ করে এটাকে আমরা সেপারেট করে নিয়েছি। Sometimes the solid particles in liquid are very small and pass through a filter paper. For such particles, the filtration technique cannot be used for separation. অনেক সময় লিকুইডের মধ্যে দেখা যায় কি খুব স্মল অ্যামাউন্টে বা খুব স্মল সাইজের কিছু সলিড পার্টিকেলস ডিসলভ থাকে, তাহলে এটাকে আমরা ফিল্টার পেপার দিয়ে আলাদা করতে পারি, বাট সব সময় এটা কিন্তু এই সেপারেশনটা পসিবল না। Such mixture are separated by centrifugation. এখানে যে ফ্যাট পার্টিকেলস গুলো থাকে, আমাদের কাছে এরকম মনে হতে পারে যে একটা কাজ করি দুধটাকে আমি করে নেই, ফিল্টার করে নিলেই তো ফ্যাট গুলো আলাদা হয়ে যাবে, কিন্তু হয় না। কারণ কেন, ব্যাপারটা হচ্ছে কি, এটা দুধের মধ্যে এরকম ভাবে এটা ডিসলভ থাকে যে এটাকে সেপারেট করাটা নেক্সট টু ইম্পসিবল হয় বাই দিস ফিল্ট্রেশন মেথড। তখন আমরা কি করি, তখন আমরা এই সেন্ট্রিফিউগেশন প্রসেসটাকে অ্যাপ্লাই করি। The principle is that the denser particles are forced to the bottom and the lighter particles stay at the top when spun rapidly. যখন স্পানিং হয়, স্পানিং মানে কি, যখন প্রচন্ড পরিমাণে স্পিডে, এটাকে বলে আরপিএম, রিভলিউশন পার মিনিট, নিয়ার অ্যাবাউট 500 1000, মানে 1 মিনিটে 500 বাট 1000 টাইমস এটা স্পান করে, মানে রোটেট করে। তো এত স্পিডে যখন রোটেট হয়, তখন যে ডেন্সার পার্টিকেলস গুলো আছে, ডেন্সার পার্টিকেলস বলতে যাদের ডেনসিটি বেশি, এগুলি কি হয়, এগুলি ঠিক মাঝখানে চলে আসে, মিডলে চলে আসে, এন্ড দে প্রিসিপিটেট এট দ্য বটম। আর যেগুলো লাইটার পার্টিকেলস এগুলি উপরে থাকে। তো লাইটার পার্টিকেলস মানে কি, দুধের মধ্যে যে জলটা আছে, ওয়াটারটা, সেটা উপরে থাকবে। আর যেটা ডেন্সার পার্টিকেলস, এটা দেখা যাবে কি রডের মধ্যে নিচে এটা প্রিসিপিটেট পড়ে গেছে, মানে কি এটা জমে গেছে বা সেটেল ডাউন হয়ে গেছে। সো ইজিলি উই ক্যান সেপারেট দ্য ক্রিম আউট অফ দ্য মিল্ক। নাও এই পার্টিকুলার সেন্ট্রিফিউগেশনের আমাদের আর কোন কোন জায়গাতে ইউজ আছে, ইউজ ইন ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ ফর ব্লাড এন্ড ইউরিন টেস্ট। এটা হচ্ছে গিয়ে প্যাথোলজির মধ্যে এই সেন্ট্রিফিউগেশন মেশিনটা দিয়ে ব্লাড বা ইউরিনটাকে এরকম সেন্ট্রিফিউজ করা হয় যাতে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলোকে সেপারেট করা যায়। ইউজড ইন ডায়েরিজ এন্ড হোম টু সেপারেট বাটার ফ্রম ক্রিম। ক্রিমের মধ্যে যে বাটার থাকে ওই বাটারটাকে আমরা এই সেন্ট্রিফিউগেশন দিয়ে আমরা সেপারেট করতে পারি। সেটা আমরা বাড়িতেও করতে পারি যদি আমাদের কাছে সেন্ট্রিফিউজ মেশিন থাকে, বা এটা ডায়েরিতে এরকম করা হয়। ইউজ ইন
ওয়াশিং মেশিন টু স্কুইজ আউট ওয়াটার ফ্রম ওয়েট ক্লথস। ওয়েট ক্লথ তোমরা দেখেছো হয়তো বা ইয়ের মধ্যে, ওয়াশিং মেশিনের মধ্যে একটা ডোর থাকে, একটা হচ্ছে কি যেটার মধ্যে এটা আমরা ওয়াশ করি, তারপরে যখন জলটা থাকে জলটা সহ আমরা একটা ড্রায়ারে দিয়ে দিই। কিসে দিয়ে দিই? একটা ড্রায়ারে। এটার সঙ্গে একটা ড্রায়ার থাকে, ওই ড্রায়ারটার মধ্যে দিয়ে যখন আমরা এটাকে স্পান করি তখন এটা অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউজ হয়। তো ওয়েট ক্লথ থেকে ওয়াটারটাকে স্কুইজ আপ করে দেয়, তখন দেখবে যে ক্লথটার মধ্যে ওয়াটার নেই কিন্তু ক্লথটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তখন তুমি এটাকে রোদ্রে দিয়ে দাও, বেশি না 10 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। So these are the uses of centrifugation in the different way. Centrifugation টা ক্লিয়ার সবার? You can show me thumbs up যদি ক্লিয়ার হয়। ওকে, বর্ণশ্রী, অরুণাভ, জয়, সৃষ্টি, স্নিগ্ধা। ওকে, ফাইন। We can go to the next topic. এইবার এগুলো একটু ইন্টারেস্টিং ব্যাপার। How can we separate a mixture of two immiscible liquids? Miscible liquids আর immiscible liquids কথাটার আগে মানেটা আগে আমরা বুঝি। ধরো তুমি জলের মধ্যে তুমি লেবুর রস দিয়ে দিলে, কি বলেছি? You have taken water into a container or in a glass or in a test tube and you add some lemon extract to that. তুমি লেবুর রস এটার মধ্যে দিয়ে দিলে, মিশবে না? মিশবে না, মিশে যাবে। So these two are miscible liquids. তুমি দুধের মধ্যে জল দিয়ে দাও, মিশে যাবে। So these two are miscible liquids. কিন্তু যদি এমন দুইটা লিকুইড তুমি নাও যারা বেসিক্যালি একটার সঙ্গে আরেকটা কি করবে না, মিক্স আপ করবে না, if you take two liquids which will not mix up with each other, ওদেরকে আমরা কি নাম দিয়েছি? immiscible liquids. immiscible মানে হচ্ছে যখন আমি দুইটা ডিফারেন্ট টাইপসের লিকুইড নেব কিন্তু ওদেরকে আমি কখনো মিক্স আপ করতে পারবো না। সে ফর এক্সাম্পল নিয়ে নাও অয়েল এন্ড ওয়াটার, তেল আর জল। তেল আর জল কখনো কিন্তু মিশে না, ঠিক আছে? কেরোসিন আর ওয়াটার কখনো মিশে না। তো এখন এরকম যদি দুইটা মিক্সচার আমি বানাই, মানে মিক্সচার তো হবে না বেসিক্যালি, ঠিক আছে, দুটো একসঙ্গেই থাকবে, তাহলে আমি ওদেরকে কিভাবে সেপারেট করতে পারবো? হাউ টু সেপারেট এ মিক্সচার অফ টু ইমমিসিবল লিকুইডস। ইমমিসিবল মানে হচ্ছে যেগুলো একটার সঙ্গে একটা মিক্স আপ করছে না। Let us try to separate kerosene oil from water using a separating funnel. আমাদের কাছে এরকম একটা সেপারেশন একটা ফানেল আছে, এটাকে বলি আমরা সেপারেটিং ফানেল। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি দেখবো যে ওয়াটারের ডেনসিটি আর যেটাকে বলছি আমি কেরোসিনের ডেনসিটি, কি বলেছি? ওয়াটার আর কেরোসিনের ডেনসিটি, ওয়াটারের ডেনসিটি একটু বেশি আর কেরোসিনের ডেনসিটি একটু কম। মানে কি, কেরোসিন হচ্ছে হালকা, কেরোসিন হচ্ছে জল থেকে হালকা, সিম্পল। তো আমরা কেরোসিন আর জলের মিক্সচারটাকে যদি আলাদা করতে হয় তাহলে আমরা একটা কি নিতে পারি? আমরা উই ক্যান টেক এ সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেলটার কাজ হচ্ছে গিয়ে যে পার্টিকুলার লিকুইডটার ডেনসিটি বেশি হবে সেটা নিচে চলে আসবে আর যেটার ডেনসিটি বেশি থাকবে সেটা উপরে থাকবে। তো অটোমেটিক্যালি যেটা ডেনসিটি বেশি হবে সেটা যদি নিচে চলে আসে, এখানে একটা স্টপকক আছে, স্টপককটাকে আমরা খুলবো, খুলে নিচে যে ওয়াটারটা আছে ওয়াটারটাকে আমরা ইজিলি এখান থেকে কালেক্ট করে নেব, তাহলেই তো ওয়াটার আর কেরোসিন আলাদা হয়ে যাবে। দ্যাটস ইট। Pour the mixture of kerosene oil and water in a separating funnel. বলছে এই সেপারেটিং ফানেলের মধ্যে তুমি জল আর কেরোসিনের যে একটা ইমমিসিবল তুমি যে একটা মিক্সচার তৈরি করেছিলে এই দুটোকে কি করো? ঢেলে দাও। Let it stand undisturbed for some time so that separate layers of oil and water are formed. এটাকে ঢেলে তুমি কিছুক্ষণ ওয়েট করো এবং তুমি ফানেলটাকে ডিস্টার্ব করবে না, মানে ফানেলটাকে নাড়াচাড়া করার দরকার নেই। Keep it undisturbed or stand it undisturbed. কিছুক্ষণ এটাকে তুমি আনডিস্টার্ব ওয়েতে রেখে দাও যাতে কিনা জল আর তেল কেরোসিন অয়েল এই দুটোর যাতে আলাদা একটা সেপারেট লেয়ার তৈরি হয়। Open the stopcock of the separating funnel and pour out the lower layer of water carefully. বলেছে যে
তারপরে তুমি স্টপ ককটা খুলে দাও, আর নিচের যেই সেপারেশন যে পার্টটা রয়েছে, নিচের লেয়ারে যেটা রয়েছে ওই লিকুইডটাকে তুমি কালেক্ট করে নাও। পোর আউট দ্য লোয়ার লেয়ার অফ ওয়াটার কেয়ারফুলি, খুব কেয়ারফুলি ওয়াটারটাকে নাও। ক্লোজ দ্য স্টপ কক অফ দ্য সেপারেটিং ফানেল অ্যাজ দ্য অয়েল রিচেস দ্য স্টপ কক। অয়েলটা যদি যখন তুমি ওয়াটারটাকে নেবে, তুমি যখন ওয়াটারটাকে এদিকে নেবে তখন কি হবে, তখন এই পার্টিকুলার কেরোসিনটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। যখন কেরোসিনটা মোটামুটি স্টপ ককের কাছাকাছি আসবে তখন এটাকে বন্ধ করে দাও। ক্লোজ দ্য স্টপ কক অফ দ্য সেপারেটিং ফানেল অ্যাজ দ্য অয়েল রিচেস দ্য স্টপ কক। যখন এই কেরোসিন অয়েলটা এতটুকু অব্দি আসবে, এইরকম ব্রিম অব্দি আসবে, তখন এটাকে বন্ধ করে দাও। তাহলে অটোমেটিকলি এই সেপারেটিং ফানেলে কি রয়েছে, কেরোসিন, আর যেটা কালেক্ট করলাম সেটা কি, ওয়াটার। তো আমরা এটা কি কিভাবে করতে পারি, বাই ইউজিং এ সেপারেটিং ফানেল। তার মানে কি, দুটো যদি ইমমিসিবল লিকুইড হয় তাহলে এটাকে আমরা সেপারেটিং ফানেল দিয়ে আমরা এটাকে আলাদা করতে পারবো। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে কোন প্রিন্সিপাল এখানে কাজ করছে, কোন বেসিক ক্রাইটেরিয়া এখানে কাজ করছে যে দুইটা ইমমিসিবল লিকুইডকে আমি আলাদা করতে পারছি। এইখানে যেই বেসিক প্রিন্সিপালটা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ডিং অন দেয়ার ডেনসিটি। এবার কেরোসিনের ডেনসিটি অনেক কম আর জলের ডেনসিটি অনেক বেশি, এজন্য জলের উপরে তেলটা ভাসে। তুমি দেখবে যে জলের মধ্যে তেল ভাসে, তেলের উপরে কিন্তু জল ভাসে না, রাইট? কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, তেলের যে ডেনসিটি সেটা জল থেকে অনেক কম। তো যেটা ডেনসিটি কম সেটা উপরে থাকবে, যেটা ডেনসিটি বেশি সেটা নিচে থাকবে, সিম্পল। এবার এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে, মানে কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা এই টেকনিকটাকে, এই সেপারেটিং টিউবটাকে বা সেপারেটিং ফানেলটাকে আমরা ইউজ করতে পারি। নাম্বার 1, টু সেপারেট মিক্সচার অফ অয়েল এন্ড ওয়াটার। যদি জল আর তেলের এরকম মিক্সচার থাকে, ওই মিক্সচারটাকে থেকে আমরা জল বা তেলটাকে আলাদা করতে পারবো। ইন দ্য এক্সট্রাকশন অফ আয়রন ফ্রম ইটস ওর, the lighter slag is removed from the top by this method to leave the molten iron at the bottom of the furnace. আমরা যদি একটা সেপারেটিং ফার্নেস বানাই যেখানে আমরা আয়রনের ওর, কারণ আয়রনটা কোথায় পাওয়া যায়, আয়রনটা পাওয়া যায় রকের মধ্যে, তো ওইখান থেকে কালেক্ট করে এটার মধ্যে স্ল্যাগ থাকে। স্ল্যাগ মানে কি, স্ল্যাগ মানে হচ্ছে সাম ইম্পিউরিটিস থাকে। তো ওই ইম্পিউরিটিসটাকে আলাদা করার জন্য আমরা এরকম সেপারেটিং ফানেল ইউজ করতে পারি, যেখান থেকে দেখবে যে এরকম ফার্নেস থেকে মল্টেন তোমার আয়রন বেরোচ্ছে। আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা তাহলে একটু ভালো করে বুঝতে পারবে। একটু দেখে নাও। এই যে দেখো, এটাকে বলছি আমরা সেপারেটিং ফানেল। এই যে, এই যে এখানে এই দেখো স্ল্যাগটা নেমে আসে, এই যে, এই যে আরেকটু আগে যে ওয়ার্ডটা বললাম স্ল্যাগ, স্ল্যাগ হচ্ছে কি ইম্পিউরিটিস। নাও সি দ্যাট ওয়ান, যখন এদিকে ঢালা হয় আয়রনটা, সো এটা একটা মিক্সচার থাকে, রাইট? আর এটা হচ্ছে সেপারেটিং ফানেল। দেখো বিভিন্ন জায়গাতে সেপারেট হতে হতে এইখানে যে পার্টটা আছে, ঠিক আছে, এই যে পার্টটা, এটা হচ্ছে কি স্ল্যাগ, মানে কি ইম্পিউরিটিস। তারপরে এখান থেকে আমরা পিওর আয়রনটা পাবো, এই যে পিওর আয়রনটা বেরিয়ে আসছে। তো এই যে ফার্নেসটা, এই ফার্নেসটাকে আমরা সেপারেটিং ফার্নেস বলছি। ওকে, সো এইবার আমরা যেটা দেখবো সল্ট এন্ড ক্যাম্ফর। সল্ট যে কোনো সল্ট হতে পারে, আর ক্যাম্ফর হচ্ছে কি কর্পূর। এই দুটাকে যদি মিক্স আপ করি তাহলে এটা কিভাবে আমরা সেপারেট করতে পারবো, এটাকে বলা হয় সাবলিমেশন। তোমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলে। সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? এতটুকু অবধি কারো কোনো কনফিউশন আছে বলো? No, sir. ওকে, জয়? No, sir. ওকে ফাইন। সুদীপ্তা? No, sir. Okay, fine. So please join the class within 2 minutes.